আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাইকের চাকা ঘুরলেই দিতে হবে কর। রাজস্ব বাড়াতে সরকার অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করেছে মোটরসাইকেল ও ইজি বাইকে। সরকারের রাজস্ব বাড়ানোর এই কৌশলে তীব্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। একদিকে স্বস্তি, অন্যদিকে ক্ষোভ, সব মিলিয়ে পরিবহন খাতে নতুন অস্থিরতার শঙ্কা দেখছে বিশেষজ্ঞরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত ছিল অনিবার্য। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রুহুল আমিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। বাড়তি আয়ের আশায় করেন রাইড শেয়ারিং, কিন্তু মোটরসাইকেলের ওপর নতুন করে কর বসানোর সিদ্ধান্তে হতাশ তিনি। এই কর বসানে আমাদের সরকারের সব দিকে আমাদেরকে ধ্বংস করতে। একটা গাড়ির দাম থেকে 1 থেকে 1.5 লাখ টাকা একটা গাড়ির দাম, 5 থেকে 10 হাজার আমরা প্রতি বছরে কর দেয়। আমাদের ইনকাম কয় টাকা? আমাদেরকে গুলি করে মেরে ফেলাই, সব কিছু ঝামেলা শেষ। তার মতো ক্ষুব্ধ অন্যান্য মোটরসাইকেল চালকরাও বলছেন এর ফলে আরও বাড়বে ব্যয়ের চাপ, যা মেটানো হবে বেশ কঠিন। গরিবের উপর আয়কর বসাবো, গরিবের কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স আছে দেখাই দাও। ব্যাড ট্যাক্স খালি আমরাই দিব? আমরা এটা একটা 2 চাকার বাহন, এটার উপরে এত দিব কি লাগা? মোটরসাইকেলের মতো ইজি বাইক তথা ব্যাটারি চালিত অটোরিকশায়ও বসছে অগ্রিম আয়কর। এর ফলে বৈধতা পেতে যাচ্ছে জালের মতো ছড়িয়ে পড়া অবৈধ যানগুলো। আয়কর দিতে মুখিয়ে অটোরিকশার চালকরাও, তবে তাদের দাবি বৈধ লাইসেন্সের পাশাপাশি রোডে চলার পুরোপুরি অনুমতি। আমরা যে রাস্তাঘাটে চলি, এটা যেন আমাদেরকে আজান হয়রানি হওয়া লাগে না, সার্জেন্ট পুলিশে কোথাও যেন না ধরে। যদি লাইসেন্স অনুযায়ী চলে তাহলে অ্যাক্সিডেন্ট কম হইব, গাড়ির সংখ্যা কমে যাব। কিন্তু এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ প্যাডেল চালিত রিকশা সহ অন্যান্য চালকরাও। তাদের মতে এতে আরও বাড়বে অবৈধ যানটির বেপরোয়া চলাচল। অটোরিক্সা চালায়, আমরা যারা পাঠাল চালাই, যারা বাইক চালাই, তারাই একদম অতিষ্ঠ হয়ে গেছি। এদের কোনো নিয়ন্ত্রণ নাই, এরা ডাইন বাম বোঝে না। উদ্ভূত পরিস্থিতিতেই মোটরসাইকেলে 2,000 থেকে 10,000 টাকা আর ইজি বাইক ও 3 হুইলারে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী বাজেটেই হতে যাচ্ছে তার বাস্তবায়ন। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও, তবে অটোরিকশার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালায় গুরুত্ব তাদের জন্য সাফিসিয়েন্ট চার্জিং ফ্যাসিলিটি তৈরি করা, এখানে সোলারকে ইন্টিগ্রেট করা যেতে পারে এবং ব্যাটারি সোয়াপিং মেকানিজম যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে যেটা হবে এই যে তারা বাসাবাড়িতে চার্জ করছে সেটা হয়তো হবে না, প্লাস হচ্ছে অবৈধ জায়গায় যে তারা চার্জ করছে অবৈধভাবে, আর সেটা থেকেও হয়তো গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট এই খাতকে বের করে আনতে পারবে। ফলে ইউটিলিটিগুলো যে রেভিনিউ লুজ করছে সেটা হয়তো কমানো সম্ভব হবে। আয়করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলছেন রাষ্ট্র চালাতে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই সরকারের হাতে। এগুলো আমাদের প্রয়োজন এবং এটা করতে গেলে আমাদের রাজস্ব আয়ের যে দিকটা আছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং ঘাটতি অর্থায়নটা যতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে একটা ঋণ পরিষেবার ঝুঁকিতে আমরা পড়ে না যাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যার মধ্যে শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে গত সোমবার থেকে এর বিচারিক কার্যক্রম চলছে। যুক্তিতর্ক শেষ হলে আগামী সপ্তাহেই হতে পারে আলোচিত এ মামলার রায়। বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে একথা জানায় রাষ্ট্রপক্ষ। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে 24 মে গ্রেপ্তারকৃত আসামি সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই 3 বছর ধরে চলছে আদ্দিন হাসপাতাল। কর্তৃপক্ষের চরম অবহেলা আর অনিয়মে ঝুঁকিতে হাজারো জীবন। বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যানও জমা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস বলছে একাধিকবার নোটিশ দিলেও পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, অনুমোদন ছাড়া চলছিল বেকারিও। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে কোনো প্রকার ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই দীর্ঘ ৩ বছর ধরে চলছে এই হাসপাতালটি। আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন কিংবা সেফটি প্ল্যান জমা দেওয়ার কোনো তোয়াক্কাই করেনি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে থাকা বেকারির জন্য নেওয়া হয়নি কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে এই দীর্ঘ সময় হাসপাতালটিকে দফায় দফায় নোটিশ এবং সতর্কবার্তা পাঠানো হলেও ক্ষমতার দাপটে পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ না। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে আদ্দিন হাসপাতালের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। গেল বছরের তথ্য মতে 1,500-এর বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধ কার্যক্রমে ঝুঁকিপূর্ণ 432টি হাসপাতাল, ডায়াগনস্টিক 133টি আর অতি ঝুঁকিপূর্ণ হাসপাতাল 76 ও 19টি ডায়াগনস্টিককে চিহ্নিত করে প্রতিবেদন দেয় ফায়ার সার্ভিস। জনমনে প্রশ্ন এখন, এসব হাসপাতালের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ? সাকিবুর রহমান, RTV, ঢাকা। কারাগার থেকে বাড়িতে ফিরে বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জামিনে মুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত 12:30টায় নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরে ফেরার পর আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে ভালো সরকার করতে হবে এবং জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছে তারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতি সদয় হবে। ঈদের টানা ছুটি শেষে গাজীপুরের কালিয়াকৈরে প্রথম ধাপে খুলেছে বিভিন্ন শিল্প কারখানা। এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। ছুটি কাটিয়ে শ্রমিকরা ফিরে আসায় শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়াতেও কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শনিবার থেকে পুরোদমে খুলবে আশুলিয়া ও আশেপাশের এলাকার গার্মেন্টস কারখানাগুলো। ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে 3 ধাপে ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শ্রমিকদের উপস্থিতিতে শিল্প এলাকার কর্মচাঞ্চল্য কেমন দেখতে পাচ্ছেন, এ বিষয়ে আমাদের জানাবেন। জি ছাদিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছেন চাঞ্চল্য কেমন সৃষ্টি হয়েছে, আপনাকে জানাই যে কালিয়াকৈর প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এসব শিল্প কলকারখানার কিন্তু ঈদের আগে 3 ধাপে ছুটি হয়েছিল। আজ থেকে কিন্তু কর্মস্থলে শ্রমিকরা ফিরে তাদের কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই এই কারখানাগুলোর চাঞ্চল্য ফিরে এসেছে। আপনাকে বলি, কালিয়াকৈরে প্রায় লাখ লাখ শ্রমিকের বসবাস। এখানে ঈদ মৌসুমে যখন এই এলাকা থেকে তারা উত্তরবঙ্গে তাদের বাড়িতে ছুটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই কালিয়াকৈর জনশূন্য হয়ে পড়ে। গত 2 দিন ধরে কিন্তু সেই শ্রমিকরা কিন্তু তাদের কর্মস্থলে ফিরে এসেছেন। আজ সকাল থেকে আমি দেখেছি অনেক কারখানায় খুলে দিয়েছে, যার ফলে তারা শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন। এদিকে আপনাকে বলি, শনিবার এবং রবিবার থেকে কালিয়াকৈরের যে বাকি শিল্প কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু ছুটি মানে কাজে যোগ দিবে। শ্রমিকরা এই কারখানার শ্রমিকদের মতো সেই কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। সাদিয়া, এই ছিল কারখানার সর্বশেষ খবর। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দিনের বৈঠকে উভয় পক্ষ এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা ও কেশম দ্বীপে পাল্টা মার্কিন হামলায় সংকটে পড়েছে শান্তি আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন শামিউল শিহাব। যুদ্ধবিরতির মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মুখ থুবড়ে পড়েছে শান্তি আলোচনা। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। জবাবে ইরানের কেশন দ্বীপেও পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, তবে বারবারই সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না, যদিও সমঝোতার সব পথই খোলা রেখেছে তেহরান। এদিকে হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। বৈরুতের পক্ষ থেকেও তেল আবিবকে হামলা বন্ধের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগামী 22 জুন চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। এর মধ্যেই কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন 4 রিপাবলিকান সদস্য। দলের মধ্যে এই সমর্থন হারানোকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামিউল শিহাব, RTV। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 4 শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। বুধবার রাতে কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর এই হামলা চালায় তেল আবিব। সে সময় একটি বহুতল ভবনে আগুন লেগে যায় এবং নারী ও বৃদ্ধসহ অনেকেই ভেতরে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা অগ্নিদগ্ধ বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন। এই আকস্মিক হামলায় স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় মিডিয়া অফিসের দাবি, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে 3000-এরও বেশি বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফজলুল মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালে মরদেহ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায় সবাই। নিহত ফজলুল উপজেলার কাঁচপুর বেহাকুইর এলাকার বাসিন্দা। ফজলুলের স্ত্রী মাসুদা বেগমের অভিযোগ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সোনারগাঁ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথাও জানান তিনি। স্থলবন্দরে ভারী পণ্যবাহী ট্রাক চলাচলে প্রতিনিয়ত কেঁপে উঠছে চাঁপাইনবাবগঞ্জের 500 বছরের ঐতিহ্যবাহী ছোট সোনা মসজিদ। এরই মধ্যে দেয়াল, গম্বুজ ও পাথরের গাঁথুনিতে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঐতিহাসিক স্থাপনাটি ধসে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর সড়কের পাশেই অবস্থিত ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে নির্মিত মসজিদটি বাংলার সুলতানি স্থাপত্যের অন্যতম নিদর্শন। কারুকাজ, নান্দনিক গম্বুজ ও নির্মাণ শৈলীর জন্য এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে সংকটে পড়েছে 500 বছরের পুরনো এই স্থাপনাটি। প্রতিদিন ভারী যানগুলো যেভাবে যাচ্ছে, কম্পনি দিয়ে যাচ্ছে, এই যানবাহনে এই মসজিদটি কিন্তু কম্পন ধরে। স্থলবন্দরের সড়কে প্রতিদিন 30 থেকে 80 টন পণ্য বোঝাই যানবাহন চলাচল করে। এতে তীব্র কম্পনে মসজিদের দেয়াল, খিলান, পাথরের সংযোগ এবং বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। 50-60 টনের গাড়ি যায়, ট্রাক যায়, মসজিদটা কম্পন হয় এবং মসজিদের কিছু অংশ ফাইটে গেছে। যে ট্রাক যাতায়াত করে অনেক কম্পন অনুভূত হয়, যার জন্য এই ছোট সোনা মসজিদের দেওয়াল অনেক ফাটল সৃষ্টি হয়েছে। এরকম একটা ঐতিহাসিক মসজিদ, এটা যাতে রক্ষা হয় তার জন্য একটা বাইপাস
রাস্তার দরকার। এদিকে সড়কে কম্পন নিরোধক প্রযুক্তি ব্যবহার করে মহাসড়ক উন্নয়ন পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। ভাইব্রেশনের যেন প্রোপাগেশনটা কমানো যায় সেটার উদ্দেশ্যে একটা ভাইব্রেশন ব্যারিয়ার আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে যে এই ছোট সোনা মসজিদ যেটা আছে সেটার বাউন্ডারি ওয়াল বরাবর। ইতিহাস ও স্থাপত্য সৌন্দর্যের অন্যতম প্রতীক ছোট সোনা মসজিদ, তাই স্থাপনাটি রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের দাবি সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV। ফরিদপুরের সদরপুরে দুটি খাল খনন বদলে দিচ্ছে হাজারো কৃষকের জীবন জীবিকা। দীর্ঘদিনের জলাবদ্ধতা, সেচ সংকট ও ফসল না পাওয়ার দুর্ভোগ কাটিয়ে নতুন স্বপ্ন বুনছেন তারা। খাল দুটির খনন শেষ হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব রাখবে। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সোলাইমান কবির। খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী যে স্বপ্ন বুনছেন তার বাস্তব চিত্র দেখা যাচ্ছে ফরিদপুরে। জেলা সদরপুরের কাটাখালী ব্রিজ থেকে ভুবনেশ্বর নদী অভিমুখ খাল এবং লোহারটেক ব্রিজ হতে রামদি বাজার অভিমুখ খাল পুনর্খনন বদলে দিচ্ছে স্থানীয় কৃষকদের ভাগ্য। 2,18,00,000 টাকার এ প্রকল্পের 50 ভাগের বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, প্রকল্পটি শেষ হলে শুষ্ক মৌসুমে সেচের অভাব থেকে মিলবে মুক্তি, থাকবে না জলাবদ্ধতায় ধান নষ্টের শঙ্কা। আবার খালে সারা বছর পানি থাকায় মাছ চাষের পাশাপাশি পাট ও পেঁয়াজ চাষও পূর্বের তুলনায় বাড়বে বলে জানান চাষিরা। সেই যে পানির উঠেই আমরা গরিব দুঃখী যারা আছে এই চাষাবাদ করে আমরা অনেক সুখে থাকবো। চাষাবাদের প্রচুর প্রবলেম হচ্ছে, এখন এই খাল কাটার বিনিময়ে কৃষকদের অনেক উন্নত হবে। খাল খননে আমাদের কৃষকরা উপকৃত হচ্ছে, পাশাপাশি আমাদের যে আনস্কিল লেবার এরা কিন্তু একটা কাজের ব্যবস্থা পাচ্ছে। সদরপুরের মতো সারা দেশের খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি বিপ্লব ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মত উপজেলা প্রশাসনের। খাল খননের ফলে আমাদের অত্র এলাকার মানুষের এবং কৃষক সহ সার্বিক জনগণের সার্বিক পরিবেশের যে আর্থসামাজিক উন্নয়ন সেটি ভবিষ্যতে আরো ত্বরান্বিত হবে। প্রকল্পটি শেষ হলে এক ও দ্বিফসলি জমিগুলো ত্রিফসলিতে রূপান্তর করা সহজ হবে বলে প্রত্যাশা চাষিদের। সুলাইমান কবির, RTV। কাগজে কলমে 34 জন চিকিৎসক থাকলেও ডেপুটেশন আর সংযুক্তির গ্যারাকলে স্থবির মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে জরুরি সিজারিয়ান সেবা। এছাড়া রোগীদের সাথে দুর্ব্যবহার, প্যাথোলজিতে ভুল রিপোর্ট এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মানিকগঞ্জের দৌলতপুর সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পদ সংখ্যা 40 জন থাকলেও কাগজে কলমে চিকিৎসক 34 জন। এর মধ্যে ছুটিতে রয়েছেন 13 জন। ডেপুটেশন আর সংযুক্তির গ্যারাকলে শূন্য পড়ে আছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ চিকিৎসকের চেম্বার। কনসালটেন্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকরা অন্যত্র অ্যাটাচমেন্টে থাকায় হাসপাতালটি এখন চলছে কেবল মেডিকেল অফিসার ও প্যারামেডিক দিয়ে। সবচেয়ে বড় সংকট অ্যানেস্থেশিয়া চিকিৎসকের, যার খেসারত দিতে হচ্ছে দুর্গম চরাঞ্চল থেকে আসা প্রসূতি নারীদের। জরুরি মুহূর্তে এখানে মিলছে না সিজারিয়ান সেবা। অভিযোগের শেষ নেই হাসপাতালের ইনডোরেও। চিকিৎসকদের বিরুদ্ধে রয়েছে রোগীদের সাথে চরম দুর্ব্যবহারের। এই জায়গা ডাক্তারের জন্য সিজার আসে না, সিজারের রুগী আসে না। ডাক্তার হইলে পরে আমরা সিজারের রুগী আইনা না বা প্যারাসিটামল ছাড়া অন্য কিছু পাই না। একটা স্যালাইন দিছে আর 3 দিনে কোনো স্যালাইন বা কোনো ওষুধ দেয় না। রুটি দিছে, যে রুটিতে যে খাবার দেয়, যে ভাত দেয়, ওগুলা খাওয়ার মতো না। এখানেই শেষ নয়, প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা নিয়েও চলছে চরম খামখেয়ালি। ভুল আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের কারণে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন রোগীরা। তেমনই একজন ভুক্তভোগী রিপন মিয়া। হাসপাতালে আসার পরে চিকিৎসা দেওয়ার পরে 2টা বাচ্চা হবে সেটাই বলছিল ডাক্তাররা। পরে চিকিৎসার পরে আমরা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে দিন পরে আবার আলতা করছি, একটা বাচ্চা দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কর্তৃপক্ষের আশ্বাসের বাণী আর কতদিন শুনতে হবে তা জানা নেই ভুক্তভোগীদের। চরাঞ্চলের অসহায় মানুষের দাবি, দ্রুত দূর হোক এই অব্যবস্থাপনা, ফিরে আসুক মানবিক চিকিৎসা। লিওন আজাদ, RTV।
ব্রাহ্মণবাড়িয়ার আউলিয়া বাজার দেশের অন্যতম বৃহৎ লিচুর পাইকারি হাট হিসেবে পরিচিত। প্রতিদিন কোটি টাকার লিচু বেচাকেনা হলেও বেহাল সড়ক, ডাকাতির আতঙ্ক ও পথে হয়রানির অভিযোগে এই হাটে আসতে অনীহা প্রকাশ করছেন বিভিন্ন জেলার পাইকাররা। ফলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। ভোর হওয়ার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ছুটে আসেন বিজয়নগরের আউলিয়া লিচু হাটে। এখান থেকে কিনে নিয়ে যান হাজার হাজার ঝাঁক লিচু। তবে পাইকারদের অভিযোগ, বাজারে পৌঁছানোর প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা হওয়ায় সময় মতো বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে পরিবহনের সময় লিচুর গুণগত মান নষ্ট এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। রাস্তাঘাট যে ভাঙ্গা, মালগুলো নষ্ট হয়ে যায়, ও তারা একবার আসলে আর আরেকবার আইতে চড়াই দিকে অনেক কষ্ট ভোগ করে এই রাস্তা চলাচল করতে হয় প্রতিদিন। অন্যদিকে শুধু সড়কের দুরবস্থাই নয়, পথে ডাকাতির ভয়ও তাড়া করে বেড়ায় পরিবহন শ্রমিকদের। রাস্তার মাঝে ডাকাইতে ধরে, যার কারণে আমার আইতে বইভা। এই জন্য আমরা এটা ফজরের আজানের সময় চান্দুরা একটু আমরা রেস্ট নেওয়ার পরে ফজরের আজানের পরে আমরা আসি। দ্বিতীয় কথা হইলো আপনার হেরাতে জমাটা একটু বেশি নেই। পুলিশের জায়গায় জায়গায় আপনার দিত, এখন যাইতে জানি না আরো কত দেওয়া লাগবে। এদিকে কৃষি বিভাগ বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে, তবে বাজার ব্যবস্থাপনা ও যাতায়াত সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে টেকনিক্যাল যত পরামর্শ আছে, কখন সেচ দিতে হয়, এগুলো আমরা পরামর্শ দিয়ে গেছি। যার ফলশ্রুতিতে এবার লিচুর বাম্পার ফলন। প্রতিদিন সকালবেলায় বাজারে আসে কৃষকের সাথে কথা বলছি এবং কৃষকের এই যে বাজার ম্যানেজমেন্টের উপরে আমরা নিয়মিত তদারকি করছি। সড়কের বেহাল অবস্থা, ডাকাতির আতঙ্ক ও যাতায়াতজনিত দুর্ভোগ দূর না হলে ভবিষ্যতে এ বাজারের প্রতি পাইকারদের আগ্রহ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আবরার মাহি, আরটিভি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের প্রধান সমুদ্র বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের মাইলফলক সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এনসিটিতে 1,26,496 TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি পণ্য বোঝাই ছিল 59,851 এবং রপ্তানির 66,645 TEUs। এই হিসেবে টার্মিনালটিতে দৈনিক গড়ে 4,081 TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এবার খেলার খবর। শুরুতেই ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের গ্রেঞ্জ ক্রিকেট ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম 2 ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগ্রেসরা। তাই অতীত সমীকরণ ভুলে এই ম্যাচে ডাচদের হারিয়ে সিরিজ শেষ করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে শেষ ম্যাচ হেরে টেবিলের সবার নিচে থাকা নেদারল্যান্ডসও চায় এই ম্যাচ জিতে সিরিজ শেষ করতে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।